নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। করোনা পরিস্থিতিতে যখন মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছেন, তখন একদল মানুষ প্রতারণা চক্র খুলে বসেছে। তারা অক্সিজেন বিক্রির নামে মানুষকে প্রতারিত করছেন বলে অভিযোগ। এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ শোনা যাচ্ছে। এবার এই চক্রের দ্বারা প্রতারিত হলেন এক সমাজসেবী। স্বাভাবিকভাবেই ঘটনার খবর প্রচারিত হতে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, আসানসোল কুলটির বাসিন্দা তথা সমাজসেবী অঙ্কিতা সরকার এই ধরনের চক্র দ্বারা প্রতারিত হয়েছেন। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে প্রতারিত হন অঙ্কিতা। তিনি মানুষের সেবা করতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার কেনার প্রয়োজনীয়তা অনুভব করেন। এর জন্য তিনি একটি বেসরকারি অক্সিজেন সংস্থাকে ৫৭,২৩০ টাকা ব্যাংকের মাধ্যমে দেন। কিন্তু ওই সংস্থা তাকে একটিও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেনি। উল্টে ওই সংস্থার কর্মীরা এক এক সময় এক এক রকম বক্তব্য রাখতে থাকেন বলে অভিযোগ। এরপরই ওই সমাজসেবী বুঝতে পারেন মানুষের সেবা করতে গিয়ে তিনি প্রতারিত হয়েছেন। তখন বিষয়টি সবিস্তারে জানিয়ে কুলটি থানাতে অভিযোগ দায়ের করেন। অঙ্কিতার দাবি, প্রশাসন তার অভিযোগ গুরুত্ব সহকারে না দেখায় এই সময়ের মধ্যে অভিযুক্ত সংস্থা আরও অনেকের সঙ্গে প্রতারণা করেছে। তখন তিনি সাধারণ মানুষকে সচেতন করতে এবং এই ধরনের প্রতারণা থেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। নতুন করে তাকে থানায় ডেকে এফআইআর নেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন সমাজসেবী যদি এই মহামারীর সময় প্রতারিত হন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমি অঙ্কিতা সরকার। আমি আসানসোল কর্পোরেশনের এমপ্লয়ি, এছাড়া এনজিওর সাথে যুক্ত। অ্যাকচুয়ালি আমি এখন দিন নেই রাত নেই, আমাদের এনজিওর টিম, ফাউন্ডার সুজয় গোস্বামী, সবাই মিলে উনি ওখানে বসেন আমাকে গাইড করছেন। রাত 9টা হোক 10টা হোক, কুলটি মানুষ সবাই জানে ওনাদের পাশে দাঁড়াচ্ছি। এখানে অক্সিজেনের ঘাটতি আসানসোল কুলটি শিল্পাঞ্চলে থাকায় আমি ফেসবুকে একটা পোস্ট করি, ভ্যারিফাইড অক্সিজেন লিড থাকলে জানাবেন। সেখানে ওনাদের একটা পোস্ট ছিল, সেখান থেকে আমি দেখে কল করি। ওনাদের অক্সিকেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম। ওখানে যখন ফোন করা হয়, ওনারা রিসিভ করে পুরো ব্যাপারটা বলে যে হ্যাঁ অক্সিজেন অ্যাভেলেবেল আছে, হোয়াটসঅ্যাপে প্রাইস ডিটেলস সমস্ত কিছু পাঠিয়েছে। সেই অনুযায়ী আমি বুক করি 5টা সিলিন্ডার 10 লিটারের আর 5টা রেগুলেটর কিট। টোটাল জিএসটি নিয়ে পে করি 57,230 রুপিস, অ্যাপ্রক্স 60,000-এর কাছাকাছি। পেমেন্ট করার পর ওরা একটা ইনভয়েস দেয়, যেটা পরে জানতে পারি পুলিশ জানায় ওটাকে ফেক, পুরোটাই ফ্রডভাবে হয়েছে। তখন ওরা বলে রাত 10টার মধ্যে, ঘটনাটা ঘটেছে 11 তারিখে, রাত 10টার মধ্যে ডেলিভারি চলে যাবে। যদি না আসে পরের দিন সকালে তো ড্যাম শিওর চলে যাবে। তো পরের দিন সকালে 12 তারিখ সকাল অবধি না আসে, 10টার সময় অফিসিয়াল ওনাদের ফোন করি। ওনার একজন এমপ্লয়ি ফোন করে ট্রুকলার সূত্রে জানতে পারি, ওনার নাম হচ্ছে রাহুল বর্মা। উনি রিসিভ করে বলেন যে হ্যাঁ আমাদের এখান থেকে গোডাউন থেকে মাল বেরিয়ে গেছে। আর তার আধ ঘন্টা পর ওনারা, যার সাথে আমার অ্যাকচুয়ালি ব্যাঙ্ক ট্রানজ্যাকশন থেকে সমস্ত কিছু হয়েছিল, উনি ফোন করে বলেন যে গোডাউনে 10 লিটারের মাল শেষ, 20 লিটার আছে, দুটোর মধ্যে চলে যাবে। তখন ব্যাপারটা এক একজন এক এক রকম কথা বলতে জানায়। কুলটি থানার সাথে আমি যোগাযোগ করি, ওখানকার আইসি অসীম মজুমদারকে পুরো ব্যাপারটা বিস্তারিত বলায়। উনি ব্যাপারটা নিয়ে বলেন জিডি করতে, এবং জিনিসটা আমি ফলস্বরূপ আশানুস্বরূপ ফল না পেয়ে আমি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করি। সমস্ত ডিটেলস, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন থেকে শুরু করে ওনাদের ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু প্রোভাইড করে ওনারা এফআইআরটা নেয়। ওনারাও বলেন 3-7 পক দেখবেন। তারপরে আমি এটা গতকাল সকালে ফেসবুকে জানাই, আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, যদি সবাই ব্যাপারটা জানতে পারে। মোটামুটি একটু হলেও ভাইরাল হয়েছে ওটা। এবং সেটা দেখার পর কালকে দুপুরবেলায় কুলটি আইসি আমাকে নিজে ফোন করে বলেন যে একবার থানায় আসুন, আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার আছে। ওনাকে কি আবারও বলি, উনি তখন হয়তো একটু ভালোভাবে দেখা টাকা করেছেন বা কী করে কী করা যায় উনি আলোচনা করেছেন। মেজবাবুকে বললেন জিডিটা উইথড্র করে একটা এবার সত্যিকারের কমপ্লেন হিসেবে এফআইআর করুন। তো আমি কালকে বিকেলে গিয়ে এফআইআর উইথ আরও ডকুমেন্ট স্ক্যানিং করে আমি সমস্ত কিছু প্রোভাইড করি। আজকে এফআইআরটা ওরা লঞ্চ করেছে এবং তার রিসিপ্ট কপি ওনারা আমাকে প্রোভাইড করেছেন। ওনারা এখনও পর্যন্ত যে তদন্ত করে জানতে পেরেছে, এটা একটা কোনো মানুষের কাজ না, এটা পুরো চেন কাজ করছে, একটা গ্যাং কাজ করছে। সেই গ্যাংটা হতে পারে 3-4 জনের বেশি হয়তো রয়েছে, কারণ ওনাদের যে ব্যাঙ্ক আইডিতে আমি ট্রান্সফার করেছিলাম, ব্যাঙ্ক আইডি অনুযায়ী ওনাদের ব্যাঙ্ক আইএফএসসি কোড দিয়ে সার্চ করে দেখা যেটা কলকাতার ব্রাঞ্চ। আর তাছাড়া ওনাদের অফিসিয়াল অ্যাড্রেস ওনারা যেটা বলেছেন গড়িয়া নরেন্দ্রপুরের কাছে। এবং যেটা আমি জানতে পেরেছি, ওনাদের পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যেটা সিম লোকেশন করছে কোনো একটা মেয়ের নামে সিমটা কেনা হয়েছে, সেটা হচ্ছে শ্রীরামপুর হুগলি। কোনো মহিলার নামে সিম কার্ডটা এখন পর্যন্ত ভ্যালিড করছে। আর ওদের টাওয়ার লোকেশন করে আজ সকালে জানতে পারি ওরা পাটনা বিহার থেকে এক্সিস্ট করছে পুরো ব্যাপারটা। সেই সূত্রে এখন হয়তো একটা মানুষ এত দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে না, এখনও নাম্বারটা অ্যাক্টিভ। এবং আমাকে এই ফেসবুকে পোস্ট করার পর একজন শ্যামবাজারের একজন ভদ্রলোক আমাকে পার্সোনালি ফোন করে বলেন যে ওনার সাথেও সেম ঘটনা ঘটেছে এই কোম্পানি থ্রু দি অক্সিকেয়ার প্রাইভেট লিমিটেড, যে কোম্পানি সূত্রে ফেসবুকে জানতে পেরেছে ওনার নাম হচ্ছে মিস্টার অরবিন্দ অরোরা, যার সাথে আমার ব্যাঙ্ক ট্রানজ্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। এবং ওনারা যখন আমি
উনি ভদ্রলোক বলেন আমার ওয়াইফের কোভিড পজিটিভ ছিল, উনিও নাকি অক্সিজেনের জন্য ফোন করেছিলেন, 20 লিটারের অক্সিজেনের জন্য 25,000 টাকা প্রাইস দিয়েছিল, উনি তাই দিয়েছেন যে আমার ব্ল্যাক মানিতে আমি নেব তাও ভালো, উনি প্রোভাইড করেছেন, না পেয়েছেন অক্সিজেন, না পেয়েছেন টাকা রিটার্ন। দিনটা মানে এটা ঘটে গেছে 20-22 দিন, কিন্তু উনি কোনো স্টেপ নিতে পারেননি, কারণ ওনার বাড়িতে সে সময় অবস্থা ছিল না, বাড়িতে সবাই পজিটিভ ছিলেন, উনি তখন অক্সিজেনটা বেশি গুরুত্বপূর্ণ বলে এটাকে নিয়ে থানা পুলিশ করেননি। কিন্তু উনি ব্যাপারটা আবার ঘটে থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করে ব্যাপারটা সাধুবাদ জানান যে এটা কোনো দরকার ছিল, এটা অনেক মানুষের সাথে হচ্ছে এবং 1-2 টাকার বিষয় না, অক্সিজেনের মতন একটা জিনিস নিয়ে কালোবাজারি চলছে, কালোবাজারির থেকেও বড় কথা হচ্ছে এটা নিয়ে ফ্রড কেস হচ্ছে, প্রতারণার সম্মুখীন হতে হচ্ছে। এরকম মানুষের পাশে দাঁড়িয়ে হেল্প করতে চেয়ে যদি এরকম প্রতারিত হতে হয়, এর থেকে বেশি দুঃখের হয়তো আর কিছু হতে পারে না। সেই জন্য আমি মানুষকে বলবো একটু সতর্ক হন, যার সাথে অক্সিজেন নিচ্ছেন একটু ভ্যারিফাইড করে নিন, এইরকম কালোবাজারি রয়েছে, এই সব কালোবাজারি ফ্রডদের কাছ থেকে খুব সতর্ক সাবধান হয়ে থাকুন। মানে এরকম আসানসোল কেন, গোটা কলকাতা পশ্চিমবঙ্গে এরকম ফ্রড বেরিয়ে গেছে অনেক। বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি এক করোনা রোগী। এই ঘটনায় শহর জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। প্রশ্ন উঠেছিল জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 24 ঘন্টা পর ওই নিখোঁজ ব্যক্তি নুকুরুর রায়ের মৃতদেহ মিলল জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। প্রশ্ন উঠেছে এই মৃত্যুর দায় কার, আর রহস্য দানা বেঁধেছে কিভাবে মারা গেলেন নিখোঁজ করোনা রোগী। উল্লেখ্য, জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতাল থেকে প্রায়শই রোগী পালানোর ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। তার মধ্যেই নিখোঁজ রোগীর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য সন্দীপ মাহাতো বলেন, তিনি সমস্ত বিষয়টি শুনেছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। এখানে আমি যখন বাড়িতে ছিলাম, আমরা তো তৈরি হচ্ছে এদিকে জলপাইগুড়ি আসবো, তো প্রথমে আমরা সিদ্ধান্ত নিলাম চালসা আমাদের গ্রামীণ হাসপাতাল আছে, ওইখানে ডিএমওকে ঘেরাও করবো, যে বডি পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না। তা ওইখানে তারপরে 8:30টার সময় এখান থেকে একটা ওই ফাটাপুকুর বাজার থেকে একজন ফোন করছিল, উনিও ফোন করার পরে আমাদের বললো যে এখানে একটা বডি এসে তোমার দাদার মতো, তোমার বাবার মতন, তো তোমাকে এখানে দেখো, তোমার বাবাই হতে পারে যত সম্ভব। তারপর তো আমরা জিজ্ঞাসা করলাম, ঠিক আছে দেখে আমরা বললাম যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ছবিটা পাঠিয়ে দেওয়া। ওই সময় দেখলাম তো হয়, তাড়াতাড়ি আমরা চলে আসলাম। আমরা দাদা, আমি দাদা ও ভাই চলে আসলাম, আমি সবার ছোট, আমরা 4 ভাই। তো চলে আসার পরে দেখলাম এখানে এসে 11 তারিখ অ্যাডমিশন ছিল। আগে আমাদের মেটলি ITI কলেজ, ওখানে কোয়ারেন্টাইন সেন্টার করানো হয়েছে, ওইখানে নিয়ে গেছিল। আর রাত 11টার সময় ওইখান থেকে থ্রো করে দিল, আমাদের যখন কি অক্সিজেন নিতে পারবে না বলে বিশ্ব বাংলায় পাঠাই দিই, স্থানান্তরিত করলো। স্থানান্তরিত করার পরে এখানে 11 তারিখ 12টা-1টার সময় নিয়ে এসে অ্যাডমিশন করলাম। 12 তারিখ ছিল, 11 তারিখ ছিল, 12টার উপর ছিল। 12 তারিখে 11টা-12টার সময় আসি, এই ভাই শুদ্ধ আসি, এসে খাওয়া টাওয়া দিলাম, দেওয়ার পরে দেখছি ছিল আছে। তারপরে রাত 10টার সময় ফোন করা হয়েছিল, ফোনটাও তুলছিল। ফোন তোলার পরে আর ভোর টাইম 5টার সময় ওখানকার পেশেন্ট বলতেছে এখানে ছিল, তোমার দাদা ছিল। তো এখন দেখতেছি সকালবেলায় 5টা-6টার সময় নাই। আর খবর সঙ্গে আমি 9টার সময় আসি এখানে। আমি থানা খবর দিয়ে লাস্টে থানাও নিচ্ছে না এটা ডায়েরিটা, জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে ইসলাম নিচ্ছে না। পরে আমাদের নেতাদের ধরে বললাম, তারপরে নেওয়ার পরে আমরা তো চলে গেলাম। আজকে সকাল 8:30টার সময়, 8টা-8:30টার সময় খবর দিল এখান থেকে। বিষয়টি আমার নলেজে ছিল, আমি সাথে সাথে সুপারকে নিজেও ফোন করেছিলাম। ওই ভদ্রলোক উনি হচ্ছেন ধূপঝোড়ার বাসিন্দা, বাতাবাড়ি ধূপঝোড়ার বাসিন্দা নুকুরু রায়, এবং পরবর্তী যখন শুনতে পেলাম যে এরকম ব্যাপার, যে ওনার বডি পাওয়া গেছে, তো বিষয়টি আমার নলেজে এসছে। রোগী কল্যাণ সমিতির মেম্বার হিসাবে আমরা এই ব্যাপারে খোঁজ নিয়ে আমরা সুপারকে বলবো যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন এই ঘটনা হলো, এই ঘটনা তদন্ত করা হবে। এই ব্যাপারে আমরা সেদিন একটা প্রস্তাব গ্রহণ করেছি, যাতে কোনো রুগী কোনো অবস্থায় ওখানে আরও যাতে আমাদের যারা গার্ড রয়েছে তাদেরকে আরও অ্যালার্ট থাকতে হবে, আর কোনো রুগী যাতে এই অবস্থায় বাইরে না বেরোয় তার জন্য কিছু স্পেশাল মেজার নিচ্ছে। সেটা সুপারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওখানে কিছু আরও 900 প্রহরী এবং দিনের বেলা কিছু গার্ডের ব্যবস্থা করা হচ্ছে।
আবারও দক্ষিণবঙ্গের কোভিড পরিস্থিতি মোকাবিলায় কোভিড যোদ্ধারা পাড়ি দিলেন দক্ষিণবঙ্গে। মোট 15 জন কোভিড যোদ্ধা উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। শুক্রবার তারা আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক দপ্তর ডুয়ার্স কর্নার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার থেকে তারা কোভিড মোকাবিলায় নেমে পড়বে। এর আগে 13 জনের কোভিড যোদ্ধা দক্ষিণবঙ্গে গিয়ে করোনা পরিস্থিতিতে সাহায্য করেছেন। এদিন দ্বিতীয় পর্যায়ের 15 জন কোভিড যোদ্ধা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা আলিপুরদুয়ার থেকে কলকাতায় গেলেন। শুক্রবার তারা বিশেষ বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতা থেকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় উত্তরের কোভিড যোদ্ধাদের সহযোগিতা চাওয়া হয়েছিল। এরপরে ইচ্ছুক কোভিড যোদ্ধাদের তালিকা তৈরি করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই মতো এদিন 15 জনের বিশেষ দলকে কলকাতায় পাঠানো হলো। আলিপুরদুয়ার জেলা থেকে মোট 28 জন দক্ষিণের কঠিন করোনা পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়লেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে যতগুলি রাজ্য রয়েছে তার মধ্যে করোনা সংক্রমণের মাত্রা এই মুহূর্তে সবচেয়ে কম রয়েছে আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। অন্যদিকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে উত্তর 24 পরগনা ও কলকাতাতে। ফলে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কোভিড যোদ্ধাদের সাহায্য নিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, কলকাতা থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সেই মতো কোভিড যোদ্ধাদের কলকাতায় পাঠানো হলো। আপনারা জানেন কি আমরা ফার্স্ট ব্যাচে 13 জনকে পাঠিয়েছিলাম। আজকে যেহেতু আমরা বলেছিলাম সেকেন্ড ব্যাচে বি কিছু কোভিড ওয়ারিয়ারকে হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে এখান থেকে আলিপুরদুয়ার জেলা থেকে চাইছিল। তো আজকে 15 জন আমরা সেকেন্ড ব্যাচে এদেরকে পাঠিয়েছি। কলকাতা রওনা দিয়েছে। এরা রাত্রিবেলা এরা হোল্ড করবে রায়গঞ্জে, তারপর কালকে ওরা পৌঁছে যাবে। ওর প্রত্যেক ব্লক থেকেই আমাদের লোকজন যারা কোভিড ওয়ারিয়ার আছে ওরা যাচ্ছে এখানে। ওরা কলকাতাতে ওরা যেটা এই আমাদের কোভিড রিলেটেড কাজ চলছে সেখানে ওরা ডিফারেন্ট পরিষেবা ওরা দেবে ওখানে। ওর এদের থাকার খাবার অন্যান্য ব্যবস্থা টোটালটাই সরকার করেছে এখানে। ও যেহেতু এখানে এরা সবই যারা ছিল আমরা এদের কাছে কনসার্ট নিয়েছিলাম, উইলিংলি সমস্ত লোকজন যাচ্ছে, নিজের ইচ্ছা থেকে স্বেচ্ছা থেকে এরা যাচ্ছে। বিস্ফোরক ভূমিকা দেখা গেল রাজ্যপালকে। শিলিগুড়ি থেকে তীব্র ভাষায় রাজ্য সরকারকে ভৎসনা করেন তিনি বলেন, রাজ্যে বেলাগাম অরাজকতা চলছে, পরিস্থিতি ভয়াবহ, আর সহ্য করা যাচ্ছে না। রাজ্য প্রশাসন যাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, সেজন্য কলকাতা ফিরে বিজ্ঞপ্তি জারির হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। স্বাভাবিকভাবেই তার এই বক্তব্য আসতেই রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। রাজ্য ও রাজ্যপালের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। তবে রাজ্যপাল দ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন, এটা তার কর্তব্য বলে জানান। একই সঙ্গে বলেন, তিনি যেমন নিষ্ক্রিয় থাকায় রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সংবাদ মাধ্যমেরও নিষ্ক্রিয়তা এই পরিস্থিতির জন্য দায়ী। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলার জনগণ পুলিশকে ভয় পায়, আর পুলিশ ভয় পায় শাসক দলের কর্মীদের। ফলে সাধারণ মানুষ আজ অসহায়, তাদের পালিয়ে প্রাণ বাঁচাতে হচ্ছে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকের পাশাপাশি রাজ্যপাল ধনকর আসামের রাঙ্গাপানি প্রাথমিক বিদ্যালয়ে যান, যেখানে ভোট পরবর্তী হিংসায় মানুষ কোচবিহার জেলাসহ বিভিন্ন জায়গা থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে। সেই শরণার্থী শিবিরে মানুষের সাথে কথা বলেন তিনি। I will allow you to ask questions. You are a very responsible part of the society. You are the fourth pillar of democracy. If I can't persuade you, surely I can't impact anyone else. 2 मई के बाद प्रांत में भयावह स्थिति है। प्रांत रक्त रंजित है। लोगों को जुल्म सहना पड़ रहा है, हत्याएं हो रही हैं, आर्सन है, लूट है, लोग अपने घरों को छोड़कर जा रहे हैं। वो प्रांत में कहीं दूसरी जगह जा रहे हैं, प्रांत को छोड़कर दूसरे प्रांत तक भी जा रहे हैं। इस प्रकार की व्यवस्था का एक ही कारण है कि राज्य में अराजकता है, लॉलेसनेस है, कानून का राज नहीं है। 2 मई के बाद भयावह स्थिति का वर्णन जब मैंने लोगों से सुना, मेरी आंखों के आंसू सूख गए। देश और दुनिया में लोगों ने मुझे क्या क्या नहीं कहा। मैंने 10 दिन तक इंतजार किया। मैंने सोचा था सरकारी तंत्र में भावना जागेगी, लोगों के आंसू पूछेंगे, कंपेंसेशन देंगे, रिहेबिलिटेशन का काम करेंगे, उनमें कॉन्फिडेंस बिल्ड करेंगे। जब ऐसा मैंने कुछ नहीं देखा तो व्यवस्था में मुझे निर्णय करना पड़ा कि
कि राज्य का प्रथम सेवक होने के नाते मुझे अफेक्टेड एरियाज में जाना पड़ेगा। मैं कूच बिहार गया, हेलीकॉप्टर से उतरते ही मैं लगातार शाम के 6:30 बजे तक उन सब स्थानों पर गया। मेरा आंकलन गलत था। जो स्थिति मैंने सोची थी उससे ज़्यादा भयानक थी, ज़्यादा भयावह था। आप समझ सकते हैं राज्यपाल पर क्या बीती होगी जब एक बच्ची कहती है हमने तो झंडा भी लगा लिया फिर भी राहत नहीं मिली, वो फिर आएंगे, आप आ गए तो निश्चित रूप से आएंगे। एक वृद्ध महिला के आंसू नहीं रुक रहे थे। उन्होंने कहा पोती की शादी के लिए जो इकट्ठा किया था सब लूट ले गए। लोगों के घर किस तरीके से बर्बाद हुए हैं, व्यापारी संस्थानों का क्या हाल किया गया है। जो सामान थे बेपरवाह होकर लूट कर ले गए, जो बचा उसको डिस्ट्रॉय कर गए। सबसे पहले तो मुझसे शिकायत है, ऐसी परिस्थिति को मैं कैसे बर्दाश्त कर सकता हूँ। तभी मैं निकला वहाँ से। मैं आपसे भी हाथ जोड़कर विनती करता हूँ, आप प्रजातंत्र के 4th पिलर हैं, क्या आपको ये सब कुछ दिखाई नहीं देता? आप उन स्पोर्ट्स पर क्यों नहीं जाते? उन लड़कियों से पूछो जिनको दूसरी बार बुलाने का डर लग रहा है क्योंकि पहली बार क्या हुआ है। उनसे पूछो जिनका घर कैसे उजड़ा है, मैं देख रहा हूं। उनकी अर्थव्यवस्था को बर्बाद किया है। कोई व्यापार कर रहा था, सब कुछ तोड़ा है। लाखों की बर्बादी की है एक एक घर में। उनका गैस चूल्हा ले गए हैं, खाने का सामान ले गए हैं, और यहां तक हालात कर दिए हैं कि जहां जहां मैं गया वहां वहां एक बात कही उन्होंने, अब हमें कौन बचाएगा। इसका नज़ारा मैंने दिनहाटा में देख लिया। 10 से कम लोग, यदि अगर राज्य के राज्यपाल की गाड़ी को रोक सकते हैं तो आम आदमी की तो क्या औकात है। आम आदमी के कोई मानव अधिकार नहीं है, कोई फंडामेंटल राइट नहीं है। आप भी जगिए। अपने कहाँ जा रहे हैं इस विषय को एक बार छोड़ दीजिए। आपसे गुजारिश करता हूँ, क्या मीडिया वहाँ गया? जिन लोगों ने अपना घर छोड़कर दूसरे प्रांत के अंदर रहे, गया? नहीं गया। क्यों नहीं गया? मुझे उस दिन का डर लगता है जिस दिन मीडिया डर जाएगा। वो दिन आज मेरे सामने है। जहां भी गया मैंने पूछा कोई पत्रकार आया क्या? कल नहीं आया। हम कहाँ जा रहे हैं? आदमी घर क्यों छोड़ता है? पश्चिम बंगाल में आज के दिन हजारों लोग अपना घर छोड़कर पश्चिम बंगाल में दूसरे का शरण ले रखी है, कुछ दूसरे प्रांत में गए। वो तब छोड़ता है जब वो इस कंक्लूजन पर पहुंचता है, मैं यहाँ जिंदा नहीं रह सकता। ये कंक्लूजन पर पूछता है कि प्रशासन मेरी जिंदगी नहीं बचाएगा, व्यवस्था मेरी मदद नहीं करेगी, तो जान बचाने के लिए वो भगता है। और जान बचाने के लिए दूसरे प्रांत में शरण ले, इससे ज़्यादा शर्म की बात सरकार के लिए और मेरे लिए कुछ नहीं हो सकती। मैं मेरा सर झुकाता हूं इस बात को लेकर कि मैं प्रथम सेवक हूं, पर आप भी मेरे साथ दोषी हैं। मेरे साथ तो कुछ पत्रकार गए, आप कहीं क्यों नहीं गए? कौन सा ऐसा डर है जो आपको रोक रखा है? हमने देश में देखा है, एक प्रांत से जब कुछ लोग प्राण छोड़कर गए, आज तक हमारे दिल पर वो चोट है। मैं नहीं चाहता ऐसी पुनरावृत्ति पश्चिम बंगाल में हो, तब मैंने वो निर्णय किया है। वहाँ बहुत आसान था उस हालात को कंट्रोल करना सरकार के लिए,
कंपेंसेशन, रिहेबिलिटेशन एंड एरिया डोमिनेशन करते। कुछ नहीं किया, सरकार ने कुछ नहीं किया, आपने भी कुछ नहीं किया। एक एक का इंटरव्यू लेते ना तो आपको पता लगता कि क्या हो रहा है। घर में मौत हो गई, उसमें भी उन्होंने क्या खिलवाड़ किया। दो दो बच्चियों के बाप के पांव काट दिए गए, घर में जानवरों को नहीं बख्शा गया। मैं भावनाओं को उत्तेजित नहीं करना चाहता, काटा गया। आपकी चुप्पी और मेरा इनएक्शन, हम लोगों को दंड मिलना चाहिए, पश्चाताप करना चाहिए। हम इतिहास के उस मोड़ के ऊपर खड़े हैं आज के दिन, जब हम चुप हैं और संविधान को तिलांजलि दी जा रही है। क्या ये ओपन सीक्रेट नहीं है कि विक्टिम कौन है और क्राइम करने वाले कौन हैं? क्या आपके मन में कोई शंका है इस बारे में? क्या आपको नहीं पता कि पुलिस कुछ लोगों के खिलाफ मुकदमा दर्ज करने की औकात नहीं रखती है यहां पर, चाहे वो राज्यपाल की गाड़ी कोई रोक दें। जब मैं माननीय मुख्यमंत्री से SSKM हॉस्पिटल में मिलने गया था, जब उनके चोट लग गई थी, वो नंदीग्राम से सीधी आई। एक दुराचरण किसी व्यक्ति ने किया, राज्य की पुलिस को मुकदमा दर्ज करने में 5 दिन लग गए। राज्यपाल के साथ घटना होना, 5 दिन के अंदर बैठक की चीफ सेक्रेटरी ने, DGP ने, होम सेक्रेटरी ने, कलकत्ता पुलिस कमिश्नर ने और डायरेक्टर सिक्योरिटी ने, और मुझे भी ऑडियो कॉन्फ्रेंस पर रखा। जो 1 सेकंड में FIR दर्ज होनी चाहिए थी, वो मेरे जोर देने से 5 दिन लगे। आम आदमी की क्या औकात है? आम आदमी क्या प्रजातंत्र में अपने मन का वोट देने की सजा मौत होगी? क्या बलात्कार से पीड़ित होना पड़ेगा? क्या घर जलना देखना पड़ेगा? क्या व्यापार का एक्सटॉर्शन टैक्स देना पड़ेगा? क्या डर डर कर मरना पड़ेगा या जीना पड़ेगा? ये हालात बर्दाश्त नहीं हो सकते। मैं सरकार से गुजारिश करता हूं, उनमें बदलाव चाहता हूं, सकारात्मक रवैया चाहता हूं, कन्फ्रंटेशन को त्यागने के लिए कहूंगा, वरना हम बहुत गलत दिशा में जा रहे हैं। इतनी गलत दिशा में जा रहे हैं कि वहां से वापस लौटना बहुत मुश्किल हो जाएगा। ऐसा नहीं होना चाहिए। प्रजातांत्रिक मूल्यों पर कुठाराघात हो रहा है। वी आर गेटिंग अवे फ्रॉम रूल ऑफ लॉ एंड ऑर्डर। इसकी शुरुआत चुनाव के दौरान दुर्भाग्यपूर्ण तरीके से ममता बनर्जी ने की, जब उन्होंने पहली बार जनता को चेतावनी दी, सेंट्रल फोर्सेस कब तक रहेंगी, उनके जाने के बाद कौन बचाएगा, हम देख लेंगे। मुझे उनसे इस प्रकार की उम्मीद नहीं थी। वो अनुभवी नेता हैं, राजनीतिक क्षेत्र में काम करती हैं। इस प्रकार का अमर्यादित और उत्तेजित वातावरण पैदा करना उनको शोभा नहीं देता। पर वो यहीं नहीं रुकी, उन्होंने तुरंत किया और ये कहा कि सेंट्रल फोर्सेस का विरोध करने के लिए, उनको इंसाइट करने के लिए अपने कार्यकर्ता और महिलाओं को उकसाया, का यूटेंसिल्स लेकर घर के बाहर आ जाइए, उनका विरोध कीजिए। और तीसरा, शीतलकुची की घटना अनफॉर्चुनेट है, पर उन्होंने इसको जेनोसाइड कहा, कोल्ड ब्लडेड मर्डर कहा, प्री डिटरमिन्ड विचार बनाया, ओथ लेते ही SIT बनाई, SP को सस्पेंड किया। मैं पूछना चाहता हूं माननीय मुख्यमंत्री से, जब पूरा प्रांत जल रहा है, आपको क्या इनके अलावा कुछ नहीं दिखा?
आपको किसी के आंसू नहीं दिखे, किसी का दर्द नहीं दिखा, जलते हुए मकान नहीं दिखे, घर छोड़ते हुए व्यक्ति नहीं दिखे, बलात्कार से पीड़ित लड़कियां नहीं दिखी। अब एक नई समस्या आ गई, लोगों से एक्सटॉर्शन टैक्स मांगा जा रहा है, घर में रहने के लिए, व्यापार करने के लिए। समझ में नहीं आता हम किस प्रकार की व्यवस्था में रह रहे हैं। आज के दिन सबके लिए आत्मचिंतन का मामला है। इतिहास राज्यपाल को जज करेगा, इतिहास मुख्यमंत्री को जज करेगा, इतिहास सरकारी तंत्र को जज करेगा, इतिहास मीडिया को भी करेगा। मेरे मन पर क्या गुजरती होगी जब मुख्यमंत्री के उस पत्र को जो कहता है कि संविधान से ऊपर एक प्रशासनिक आदेश है, और मेरे जवाब का कहीं कुछ नजर नहीं आता है। आप लोग कैसे इस प्रकार की विकट परिस्थिति में एक नैरेटिव अफोर्ड कर सकते हैं? ऑल इज वेल, फील गुड। कूच बिहार में 8-10 रूलिंग पार्टी के वर्कर्स राज्यपाल का कन्वॉय रोक देते हैं। क्या इससे भयानक कोई हालात हो सकते हैं? राज्य के हालात ये हैं, जनता पुलिस से डरती है, जनता थाने में जाने से डरती है। जनता कहती है थाने में जाएंगे फरियादी बनकर, वो हमें मुलजिम का टैग दे देंगे, वो हमें मुलजिम का टैग दे देंगे, और जब घर पहुंचेंगे तो रूलिंग पार्टी के हरमट आकर हमको पता नहीं क्या क्या यातनाएं देंगे। और पुलिस का क्या हाल है? जैसे जनता पुलिस से डरती है, पुलिस रूलिंग पार्टी के कार्यकर्ताओं से डरती है, घबराती है, कांपती है। ये मैंने देखा है कूच बिहार में, दिनहाटा में। मैं उम्मीद करता हूं उस घटना की जांच की जाएगी, उन लोगों को चिन्हित किया जाएगा, उन पर एक्शन लिया जाएगा। कलकत्ता जाकर मैं इस विषय में एक निर्देश जारी करूंगा ताकि इस प्रकार के हालात दोबारा न हों। মানুষের কৌতূহল ছিল কি মিলবে রহস্যময় কলসি থেকে, সোনা রূপা হীরা আরও কত কি। কিন্তু মানুষের কৌতূহল থাকলেও রহস্যময় কলসি ঢাকনা সিল করা থাকায় ডাকতে হলো এক কর্মকারকে। কর্মকার আসতেই জলপাইগুড়ির হাসপাতাল পাড়া সংলগ্ন করলা পাড়ের বাসিন্দাদের মধ্যে টান টান রোমাঞ্চ তৈরি হয়। ছেনি হাতুড়ি নিয়ে কর্মকার বাড়ি মারতে থাকেন কলসির ঢাকনাতে, যেন টি-20 ক্রিকেটের শেষ বলে জয় পরাজয় নির্ণয় হবে। হুমড়ি খেয়ে পড়েন এলাকাবাসী। তার আগে কাঁধে করে সেই কলসি আনা হয়েছিল কলোনির রাস্তায়। উৎসাহ আর উদ্দীপনা শুধু যে পড়শিদের মধ্যে ছিল তা নয়, কলসি প্রাপকের পরিবারের মধ্যেও ছিল প্রবল উৎসাহ। কিন্তু কলসির ঢাকনা সিল ভাঙতেই সবার চক্ষু চড়ক গাছ। আরে সব অনুমানই যে ভুল প্রমাণিত হলো। কেউ ভেবেছিলেন সোনাদানা থাকবে, আবার কেউ ভেবেছিলেন কলসির ভেতরে থাকবে অস্থি। কিন্তু এগুলোর কোনোটিই নয়। কলসি থেকে বেরিয়ে আসলো কয়েক কেজি কালাইয়ের ডাল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উঠল হাসির রোল। প্রতিবেশীরা খুশি, তাদের কৌতূহল মেটায়। আর কলসির প্রাপক খুশি দুটি কারণে, তিনি ডালগুলো রান্না করে খেতে পারবেন, আর সারা বছর ধরেই কলসির জলেই মিটবে পিপাসা। খোলার পর এখন কি বের হলো? এখানে ছোলা কেলাই ডালটা বেরিয়েছে, কলাই ডাল যেটা কাঁচা থাকে ওগুলাই সব এখন তো করেছিল যে ওরা দেখবে এটার মধ্যে কি আছে, পাড়া খুশি সকলে এখন খোলার পরে ওরা দেখে ফেলছে এটাই কি আছে। কেলাই ডাল, কাঁচা কেলাই ডাল। মানুষের আগ্রহ যেটা ছিল, কৌতূহল, হ্যাঁ এখন কি হলো? এখন সব কাইটে গেল ওগুলা দেখার পরে। কি করবেন এখন? এটা কেলাই ডালটা খাবো রান্না করে। আমি যা আশা করেছিলাম ওইটাই আছে, না অন্য কিছুই না। সকালের মনে একটা সন্দেহ ছিল, সেই জন্যই আমিও বলছিলাম এটা যে এটার মধ্যে সোনাও হইতে পারে, রূপাও হইতে পারে, চালও হইতে পারে, ডালও হইতে পারে, গমও হইতে পারে। খাওয়ার জিনিস যদি থাকে তাহলে কিন্তু খাওয়া যাবে। আর কলসিটার মধ্যে একটু জল খেতে পারবো। লাভের দুইটাই লাভ আছে, খাওয়াও যাবে, জলও খাবো। যারা দেখলো এরা ওদের একটা মনে একটা সন্দেহ ছিল যে এটার মধ্যে হয়তো কিছু আছে, ওদের সন্দেহটা কাটে গেল দেখার পরে। দাদা দেখলাম এইটা তো অনেক দিন ধরে আমরা আশা ধরেছিলাম যে একটু কিছু বাইর হবে, সোনা ওনা বা হীরামতি কিছু বাইর হবে, কিন্তু দেখলাম এইটা তো কি ডাল বলে ওই ডাল বের হলো। আমরা আশা করেছিলাম সোনা 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 বাইর হবে,
কোনো একটা, বা মুক্তা মুক্তা বাইর হবে, ভালো জিনিস কোনো কিছু হবে। কিন্তু কি বের হলো? বেরোলো এই যে কি ডাল বলে এটাকে। বললাম দাদা আপনি খুললেন? হ্যাঁ জি, কি করে খুললেন? এই যে ছেনে দিয়ে আর এই দিয়ে হাতুড়ি দিয়ে। খুলে কি দেখলেন? এই যে মুগ ডালটা বাইর হলো। ডাল বাইর হলো? হ্যাঁ, মুগের ডালটা বাইর হলো। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।